আমার নাম ভিকি। এটি সেই সময়ের কথা যখন আমার বয়স ১৭ বছর ছিল। আমরা যৌথ পরিবারে বাস করতাম। আমার বাবার ৪ ভাই ছিলেন এবং আমার বাবা সবার ছোট ছিলেন। তাঁদের সবার সন্তানরা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল এবং সবাই নিজ নিজ সংসারের হয়ে গিয়েছিল। সবার ঘরেই মেয়ে ছিল, কিন্তু আমি সেই বংশের একমাত্র ছেলে ছিলাম। এই কারণেই সবাই আমাকে খুব ভালোবাসত। বংশের একমাত্র ছেলে হওয়ার কারণে সবাই আমাকে খুব স্নেহ করত এবং আমার সব বায়না সহ্য করত। আমার সব কাকা আমাকে এমনভাবে ভালোবাসতেন যেন সত্যি সত্যি আমি তাঁদেরই নিজের ছেলে। আমার মুখ থেকে বের হওয়া যে কোনো আবদার মাত্র ২ মিনিটের মধ্যে পূরণ করে দেওয়া হতো। কিন্তু সেই বাড়িতে একজন মানুষই এমন ছিলেন যিনি আমার সাথে ভালোবাসার কথা তো দূরে থাক, আজ পর্যন্ত আমার সাথে কখনো ভালোবেসে কথাও বলেননি। যিনি আমাকে কখনো ভালোবাসার নজরেও দেখেননি, যিনি আমার ততটুকুও খেয়াল রাখতেন না যতটুকু খেয়াল রাখা আমার ওপর তার দায়িত্ব বা অধিকার ছিল। তিনি কখনো আমার সাহস বাড়াননি, কখনো আমাকে এটুকুও বলেননি যে আমি তার জন্য গুরুত্বপূর্ণ। আর তিনি ছিলেন আমার মা। আমার মা আমার সাথে সৎছেলের মতো ব্যবহার করতেন। আমি পড়াশোনায় ভালো ছিলাম, প্রতিবার প্রথম হতাম, তবুও তিনি আমার প্রশংসা করতেন না। কোনো ভালো কাজ করলেও তিনি আমার ওপর রেগে যেতেন। বাবাও প্রায়ই তাকে বোঝাতেন যে তিনি কেন এমন করেন। সব আত্মীয়স্বজনও বলত যে এই মহিলা তার নিজের ছেলের কোনো কদরই করেন না। একদিন আমার মা বিরক্ত হয়ে সবার সামনে বলে দিলেন, হ্যাঁ, আমি একটা ছেলের মা, তো এতে আমি কি করব? এতে এত বড় কি ব্যাপার আছে? তোমাদের ঘরে শুধু মেয়ে আছে, তাই তোমাদের কাছে এটি বড় বিষয় হতে পারে। আমার কাছে এটা কোনো বড় বিষয় নয়। তোমাদের যদি এতই দরদ থাকে তবে তোমরাই ওর চিন্তা করো, কিন্তু আমাকে আমার হাল ছেড়ে দাও। আমি আজ পর্যন্ত আমার মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তার হুকুমের বাইরে গিয়ে কোনো কাজ করিনি। তবুও আমার সাথে তার আচরণ এমন কেন ছিল তা আমার একেবারেই মাথায় আসত না। আমি এটাও জানতে পেরেছিলাম যে একবার আমার বাবা আমার মায়ের কাছ থেকে জোর করে ডিভোর্সও নিয়েছিলেন, কিন্তু পরে তাঁরা আবার বিয়ে করেছিলেন। মা আমাকে এই ঘটনার কোনো কারণও জানাননি। তিনি আমার সাথে নিজের দুঃখ কষ্টও ভাগ করে নিতেন না। তবুও তিনি তো আমার মা ছিলেন, তাই আমি তাকেই ভালোবাসতাম। এক কাকিমার ব্যবহারও সবার সাথে খুব খারাপ ছিল, কিন্তু তিনি তো সবার সাথেই তেমন ছিলেন এবং আমরা জানতাম যে উনি মানুষটাই এমন। কিন্তু আমার মা আমার কাজিনদের সাথে খুব ভালোভাবে চলতেন, অথচ আমি তার নিজের ছেলে হওয়া সত্ত্বেও আমাকে ভালোবাসতেন না। আমি তার ভালোবাসার জন্য ছটফট করতাম। এছাড়া প্রতিদিন রাতে আমার মা আমাকে বিষের মতো একটা তেতো শরবত পান করাতেন। এই কাজটি তিনি আমার ছোটবেলা থেকেই করে আসছিলেন। তিনি একদিনও এটি বাদ দেননি। আগে আমি ছোট ছিলাম, তাই তার কথা মেনে নিতাম, কিন্তু তার এই আচরণ আমি একেবারেই বুঝতে পারতাম না যে শেষ পর্যন্ত তিনি আমাকে এই শরবত কেন পান করাতেন। শুধু এই একটাই কাজ ছিল যা তিনি আমার জন্য করতেন। প্রতি রাতে আমার ঘরে আমার জন্য সেই শরবত নিয়ে আসতেন এবং যতক্ষণ না আমি সেই শরবতটুকু খেয়ে নিতাম ততক্ষণ আমার পাশেই বসে থাকতেন। একদিন সেই শরবত খাওয়ার পর আমার শরীর খুব খারাপ হয়ে গেল। রাতে আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হতে লাগল। সারা বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে পড়ল এবং রাতেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন যে আপনি যা কিছু পান করছেন ওটা আর পানের করবেন না। এরপরের রাতে আমি আমার মাকে সেই শরবতটি পান করতে মানা করে দিলাম। নিজের স্বাস্থ্যের ব্যাপারেও জানালাম, কিন্তু তিনি শুনলেন না, যেন তাঁর আমার কোনো চিন্তাই ছিল না। তিনি কি জানতেন না যে আমি আগের রাতেই হাসপাতাল থেকে ফিরে এসেছি? এমনকি আমি আমার মাকে পরিষ্কার মানা করে দিয়েছিলাম যে আমার এই ধরনের কোনো কিছু পান করার দরকার নেই। কিন্তু তাঁর আমার জন্য বিন্দুমাত্র চিন্তা ছিল না, শুধু এইটুকুই চিন্তা ছিল যে যে কোনো উপায়ে আমি যেন ওই বিষের মতো শরবতটা পান করে নিই। আজ প্রথমবার আমি ওই শরবত পান করতে মানা করেছিলাম। আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। তিনি বুঝে গিয়েছিলেন যে হয়তো আজ আমি তাঁর কথা শুনব না। আমি সেই শরবত পান করিনি। তিনি আমাকে অনুনয় বিনয় করতেই থাকলেন, তাকে খুব ব্যাকুল দেখাচ্ছিল। হঠাৎ তার মুখ থেকে এমন একটা কথা বের হয়ে এলো যা আমাকে অবাক করে দিল। তিনি শুধু এইটুকুই বললেন যে আমি যদি ওই শরবত না পান করি তবে মহা অনর্থ ঘটে যাবে। তুমি প্লিজ এই শরবতটা পান করে নাও। তুমি যদি এই শরবত না পান করো তবে কিয়ামত চলে আসবে, এমন কিছু একটা হয়ে যাবে যা আমি তোমাকে বলতে পারবো না। শুধু তুমি আমার কথাটা মেনে নাও। কিন্তু আমি রাজি হইনি। তিনি কাঁদতে কাঁদতে আমার ঘর থেকে চলে গেলেন। আজ আমার তার কান্নারও কোনো তোয়াক্কা ছিল না,
বরং আমি এটাই ভাবছিলাম যে উনাকে নিজের জেদ বদলাতেই হবে। তারপর আমি শান্তিতে ঘুমিয়ে পড়লাম এবং সকালে একটা খারাপ সংবাদের সাথে আমার ঘুম ভাঙল। সেই খারাপ সংবাদ শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। সেই খারাপ সংবাদটি ছিল যে আমার মা আর এই দুনিয়ায় নেই। তিনি রাতে ঠিকঠাকই ঘুমিয়েছিলেন এবং সকালে জানা গেল যে রাতের কোনো এক প্রহরেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ কিছুই বোঝা গেল না, না তো তার কোনো রোগ ছিল, না তার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছিল। শেষ পর্যন্ত এমনটা কিভাবে হতে পারে? আমার মাথায় প্রশ্ন তো অনেক ছিল, কিন্তু প্রশ্নগুলোর চেয়েও বেশি জোর ছিল আমার মা যা বলেছিলেন সেই কথাটিতে, শরবতটা পান করে নাও, তা না হলে কিছু একটা হয়ে যাবে। আমার মা কি এই দিকেই ইঙ্গিত করেছিলেন? আর আমার শরবত পান করার সাথে আমার মায়ের জীবনের কি সম্পর্ক থাকতে পারে? এই কথাটি আমার বোঝার বাইরে ছিল, কিন্তু আমি নিজেকে অপরাধী মনে করছিলাম। আমি কি আমার মায়ের মৃত্যুর কারণ ছিলাম? আমি যদি সেই শরবত পান করে নিতাম, তবে কি আজ আমার মা বেঁচে থাকতেন? প্রশ্ন আর অপরাধবোধ দুটো মিলে যেন আমার প্রাণ কেড়ে নিচ্ছিল। আমি একজন মানসিক রোগীর মতো হয়ে গেলাম। এই আঘাতটা খুব বড় একটা আঘাত হয়ে দাঁড়াল। বাবাও খুব ভেঙে পড়েছিলেন। কিছুদিন পর আমি আমার এক বন্ধুর বাড়ি গেলাম। ও আমাকে সান্ত্বনা দিচ্ছিল, আর সেখান থেকে ফিরতে ফিরতে আমার দেরি হয়ে গেল। আমার মায়ের মৃত্যুর পর এই প্রথমবার আমি বাড়ি থেকে বের হয়েছিলাম। আকাশে চাঁদ ছিল, তার জ্যোৎস্না আর তারাগুলোর মিটমিট আলো পুরো পরিবেশটাকে মনোরম করে তুলেছিল। রাতের নিস্তব্ধতায় একা থাকার এটাই ছিল আমার প্রথম সুযোগ। যবে থেকে আমার মা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন আর আমি সেই শরবত পান করিনি, তবে থেকেই আমার মাথায় খুব তীব্র যন্ত্রণা হতে শুরু করেছিল। এমন এক যন্ত্রণা যা আমি এড়িয়েও যেতে পারছিলাম না। তাই আমি ডাক্তারের কাছে গেলাম এবং তিনি বললেন যে হয়তো চিন্তা আর মানসিক আঘাতের কারণে আপনার মাথায় ব্যথা হচ্ছে। কিন্তু আমি জানতাম আসল কারণটা কি। এই যন্ত্রণা তো আমার পিছুই ছাড়ছিল না। বাড়ির পরিস্থিতিও কিছু অদ্ভুত হয়ে উঠেছিল। আমার এক কাজিন সিঁড়ি থেকে পড়ে গেল এবং তার মাথা ফেটে গেল। সে বিছানায় পড়ে থাকতে থাকতেই অন্যজনও খুব বেশি অসুস্থ হয়ে পড়ল। আমার এক কাকিমা রান্নাঘরে কাজ করছিলেন এবং তার পায়ের ওপর গরম দুধ পড়ে গেল। আর এদিকে আমার কাকা আমাকে শুধু এটাই জানালেন যে ব্যবসায় খুব বড় ক্ষতি হয়ে গিয়েছে, এখন ব্যবসাতেও অনেক জটিলতা দেখা দিচ্ছে। আর আমার বাবা তো মা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন, তিনি তো বিছানাতেই পড়েছিলেন। আমি বুঝতে পারছিলাম না যে শেষ পর্যন্ত এসব কি হচ্ছে। আমার মাথার ব্যথাও কমছিল না। আমি ওষুধ খেতে খেতে পাগলের মতো হয়ে গিয়েছিলাম। কাকা ব্যবসায় ক্ষতির কথা আমার বাবাকে জানাননি এবং আমাকেও বলেছিলেন যে এই কথা বাড়িতে কাউকে না বলতে, কারণ সবাই আরও চিন্তিত হয়ে পড়বে। বাড়ির সবাই বলছিল যে মা চলে যাওয়ার পর থেকেই ঘরের অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছিল যে বিষয়টায় শুধু এইটুকুই ছিল না, বিষয় অন্য কিছু ছিল। তারপর আমার মায়ের সেই কথা মনে পড়ে গেল, যদি আমি ওই শরবত পান করা ছেড়ে দিই তবে সবকিছু শেষ হয়ে যাবে। আমি আমার মায়ের ঘরে গেলাম এবং খোঁজাখুঁজি শুরু করলাম যে তিনি ওই শরবত কিভাবে বানাতেন। সেখানে তার একটা ডায়েরি পাওয়া গেল, যার একটি পাতায় কিছু লেখা ছিল। সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। ওটাতে হয়তো কারো ঠিকানা লেখা ছিল, যার নিচে লেখা ছিল, বিপদে এর সাথে দেখা করো। আমি পরের দিনই সেখানে যাওয়ার কথা ভাবলাম। আর আমি যখন সেখানে পৌঁছালাম তখন দেখে অবাক হয়ে গেলাম, সেটি ছিল কোনো এক বাবার ঘর। আমি অবাক এই কারণেই হয়েছিলাম, কারণ আমাদের পরিবারে কেউ এই ধরনের জিনিস বিশ্বাস করত না। আমি ভেতরে গেলাম এবং নিজের নম্বরের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি সেখানে বসে থাকা কিছু মানুষের কাছে সেই বাবার ব্যাপারে জিজ্ঞাসা করায় তারা বলল যে তিনি অত্যন্ত সিদ্ধপুরুষ এক বাবা। আমি বললাম, আপনাদের এই বাবা কত টাকা নেন? কম করে হলেও 1000 টাকা তো নেনই নিশ্চয়ই। তখন তারা বলতে লাগল যে তিনি 1 টাকাও নেন না। আমি বললাম, আচ্ছা, কেউ যদি নিজের ইচ্ছেও কিছু দিতে চায় তবে কি তিনি সেটা রাখেন? সে বলল যে না, এখানে এমন কোনো নিয়ম নেই। তবুও যদি কেউ জেদ করে যে কিছু দিতে চায় তবে বাবা তাকে বলেন যেন সে গরিবদের মাঝে কিছু বিলিয়ে দেয়, তার পুণ্য তুমিও পেয়ে যাবে। কিন্তু বাবা কারো কাছ থেকে 1 টাকাও নেন না। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু তবুও এসব জিনিসে আমার কোনো বিশ্বাস ছিল না। আমি বাবার ঘরে ঢুকতেই তিনি আমাকে দেখে চমকে উঠলেন। তাঁর চমকে ওঠার ধরনটা এমন ছিল যে আমিও অবাক হয়ে গেলাম যে শেষ পর্যন্ত তিনি কি ভেবে এভাবে চমকে উঠছেন। আর তারপর তিনি খুব অদ্ভুত একটা কাণ্ড করলেন। তিনি সেখানে বসে থাকা সব মানুষকে বাইরে পাঠিয়ে দিলেন।
তারপর তিনি আমাকে এমন একটা কথা বললেন যে আমি আবার অবাক হয়ে গেলাম। তিনি আমাকে বললেন, তুমি এখনো বেঁচে আছো? আমার তো মনে হয়েছিল তুমি মারা গিয়েছ। শেষ পর্যন্ত তার এই কথার মানে কি ছিল? আমি তো তাকে প্রথমবারের মতো দেখছি। আর আমার কি মারা যাওয়া উচিত ছিল? আমি তার সামনে বসলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কিভাবে চেনেন? আমি তো জীবনে আপনাকে প্রথমবারের মতো দেখছি। তবে আমাকে দেখেই আপনি এমন কথা কেন বললেন? আপনি তাদের সবাইকে বাইরে কেন পাঠিয়ে দিলেন? আসল ব্যাপারটা কি আমাকে বলুন। আমি তাকে সবকিছু বললাম যে আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এবং আমার বাড়িতে না জানি কী সব ঘটে চলেছে, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, ব্যবসাও ধ্বংসের মুখে, আর বাড়ির মানুষজনও অসুস্থ। আমার মাথায়ও এখন সবসময় ব্যথা থাকে। তারপর তিনি আমাকে এমন একটি কথা বললেন যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি বললেন, তুমি বংশের একমাত্র ছেলে, অর্থাৎ সমস্ত সম্পত্তির ওয়ারিশ। তাই তোমার দাদু সবকিছু তোমার নামে করে দিয়েছিলেন। তোমার বাকি কাকা কাকিমাদের কাছে এই কথাটা বিষের মতো লেগেছিল। তাঁদের সব স্ত্রীরা মিলে তোমার ওপর খুব বড় কালো জাদু করিয়েছিল। সেই জাদুটা খুব ভয়াবহ ছিল। আমরাও অবাক হয়ে গিয়েছিলাম যে কিভাবে কেউ এতটা পাষাণ হৃদয় হতে পারে, কিভাবে কারও ওপর এমন জাদু করাতে পারে। এই জাদুর কারণে তুমি বড়জোর আর 2-3 মাস বাঁচতে পারতে। কিন্তু তোমার মা, যিনি একজন সদয় হৃদয়ের নারী ছিলেন, তিনি সবকিছু জানতে পেরে গিয়েছিলেন। তিনি যখন তোমার বাবাকে এই বিষয়ে বললেন, তখন তাদের মধ্যে ঝগড়া হয়ে যায় এবং তোমার বাবা রাগের মাথায় তোমার মাকে ডিভোর্সও দিয়ে দেন। যখন তোমার বাবা নিজের ভুল বুঝতে পারলেন, তখন তিনি তোমার মাকে আবার বিয়ে করলেন। একদিন তোমার মা তোমার বাবাকে সাথে নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি তাদের সবকিছু বুঝিয়ে বললাম, কিন্তু তাদের তাও বিশ্বাস হল না। তারপর তোমার মা আমার কাছে এর কোনো সমাধানের উপায় জানতে চাইলেন। তখন থেকেই আমি তোমার মাকে চিনি। আমার তোমার মায়ের কথার ওপর বিশ্বাস ছিল। আমি সেই জাদুর কাট করার চেষ্টা করলাম, কিন্তু সেই জাদুটা খুব শক্তিশালী ছিল। এই জাদু তোমার ওপর কেবল ততদিনই প্রভাব ফেলবে যতদিন না তোমার বয়স 18 বছর হচ্ছে। কিন্তু ততদিন পর্যন্ত তোমাকে প্রতিদিন মন্ত্রপুত ভেষজ উদ্ভিদের শরবত পান করতে হতো। এই ভেষজ গাছগাছড়াগুলো তোমার মা আমার কাছ থেকেই নিয়ে যেতেন। কিন্তু তুমি তো সেই শরবত পান করলে না। এই কারণেই সবকিছুর আগে সেই জাদুর প্রভাব তোমার মায়ের ওপর পড়ল, কারণ তিনিই ছিলেন সেই ব্যক্তি যার কারণে জাদুটা আটকে ছিল। আর তারপর তোমার ওপরও ধীরে ধীরে তার প্রভাব পড়তে শুরু করল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যে এই জাদু যদি আমার কাকিমারা করিয়ে থাকেন, তবে তাদের ওপর কেন বিপদ আসছে? তখন বাবা বুঝিয়ে বললেন, কারণ এখন এই জাদু শেষ হওয়ার মুখে, তাই তাদের ওপরও এর উল্টো প্রভাব পড়ছে। এখন তোমার 18 বছর হতে আর 1 মাস বাকি আছে। শুধু ততদিন পর্যন্ত তুমি এই শরবতটা পান করে যাও, আর তারপরেই সেই জাদুর প্রভাব চিরতরে শেষ হয়ে যাবে। তোমার মা তো আর ফিরে আসতে পারবেন না, কিন্তু হয়তো তোমার জীবন বেঁচে যাবে। তিনি তোমার ওপর কঠোর হতেন যাতে তুমি তাকে ভয় পেয়ে চলো এবং তার কথা মেনে নাও। তা না হলে তিনি কেনই বা তোমাকে প্রতিদিন ওই কড়াকড়ি করে তেতো শরবত পান করতে বাধ্য করতেন। তারপর আমি যখন সেখান থেকে ফিরে এলাম, তখন আমার মন খুব খারাপ ছিল। আমি নিজের জেদের কারণে আমার মাকেই হারিয়ে ফেললাম। আমি একবারের জন্যও ভাবতে পারিনি যে মা তো মা-ই হন, তার ভালোবাসা কখনো কমে যেতে পারে না। আমি আমার বাবাকে এই সবকিছু জানালাম, কিন্তু আমার বাবা এখনও এই কথা মেনে নিতে প্রস্তুত ছিলেন না যে তার পরিবার এমন কাজ করতে পারে। তার বক্তব্য ছিল, আমি তোমাকে ততটা ভালোবাসিনি যতটা আমার ভাইয়েরা আর তাঁদের স্ত্রীরা ভালোবেসেছেন। আর তাঁদের উদ্দেশ্যে আমার শুধু এইটুকুই বলার ছিল যে তাঁদের ভালোবাসার পেছনে আসলে একটা স্বার্থ লুকিয়েছিল। আপনি আমার মায়ের কথা শোনেননি, এমনকি শুধু নিজের পরিবারের জন্য তাকে একবার ডিভোর্সও দিয়ে বসেছিলেন। আপনি কেন আমার কথাটা বুঝছেন না? আমার মা সত্যই বলছিলেন। আমি নিজেও সেই সব জিনিস অনুভব করেছি। আমি তো আর ছোট বাচ্চা নই। আমার বাবা আমার কোনো কথাই মানলেন না। আমি আমার মায়ের সেই ডায়েরিটা নিজের কাছে রেখে দিলাম। তাতে এটাও লেখা ছিল যে তোমার বাবা এই কথা বিশ্বাস করবেন না, কারণ তিনি এখনও সেই জাদুর প্রভাবেই আছেন। তাই আমি আমার বাবাকে তাঁর মতো ছেড়ে দিলাম। এখন আমি সেই বাবার কাছ থেকে অনেক ভেষজ উপাদান নিয়ে এসেছি এবং ঘরে বসে নিজের জন্য নিজেই শরবত তৈরি করতে লাগলাম। তারপর আমি এটাও ভাবতে লাগলাম যে এই শরবত তৈরিতে কত পরিশ্রমী না হচ্ছে, আর এই কাজটি আবার লুকিয়ে লুকিয়েও করতে হতো। তাহলে আমার মা সবার থেকে লুকিয়ে আমার জীবন বাঁচানোর জন্য কি না করেছিলেন,
আর আমি যাওয়ার সময়ও তার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম। এই ক্ষোভটা আমার নিজের ওপর সারা জীবন থেকে যাবে। আমি 1 মাস ধরে ওই শরবতটা খেলাম আর 18 বছর বয়স হওয়ার পর শহর ছেড়ে মুম্বাই চলে গেলাম। যাওয়ার আগে আমি আমার ঘরের সবাইকে বললাম যে আমি আপনাদের মিথ্যে ভালোবাসাটাকে সত্যি ভালোবাসা ভেবে বসেছিলাম। আপনারা সবাই আমার সাথে যা করেছেন সেটার উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেছে শুধু আমার মায়ের কারণে। আমার মা আর ফিরে আসতে পারবেন না, কিন্তু আমি আপনাদের কোনোদিন ক্ষমা করব না। আমি ওই ঘর ছেড়ে দিলাম আর মুম্বাইতে থাকতে লাগলাম। খুব কষ্ট করে পড়াশোনা করলাম, নিজের একটা ঘর বানালাম আর তারপর একটা হোটেল বানালাম, যেটার নাম দিলাম আমার মায়ের নামে। এই বিষয়টার আমার খুব কষ্ট ছিল যে আমার বাবা আমার সাথে এলেন না। আমার বাবারও এখন আর সোনা দানার ওপর কোনো লোভ ছিল না, আর আমারও দরকার ছিল না আমার বংশানুক্রমিক সম্পত্তি, যা আমার আপনজনদেরই আমার শত্রু বানিয়ে দিয়েছিল। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম। আমি কি জানতাম যে আমার পরিবারের ভালোবাসার পেছনে ঘৃণা লুকিয়ে আছে। সালাম জানাই আমার মাকে, যিনি সারা জীবন এই রহস্যটা নিজের বুকে চেপে রেখেছিলেন, শুধু এই জন্য যে তিনি আমার জীবন বাঁচাতে পারেন, আর এভাবেই তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। বন্ধুরা, কিন্তু ঘর ছাড়ার যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম সেটা কি সঠিক ছিল নাকি ভুল? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। যদি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটা অবশ্যই বেল বাজিয়ে দিন যাতে পরের আপডেটটা সবার আগে আপনি পান।